এখন নতুন সরকার এসছেন, তারা তাদের পছন্দের লোককে, তাদের কাজের সুবিধা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসিয়েছেন। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকলো, সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব। এবং আমি একজন সাধারণ নাগরিক হিসাবে চাইব যে বিচার প্রক্রিয়া এখানে চলমান আছে সেটার জন্য অবশ্যই অব্যাহত থাকে, বাংলাদেশে এই অপরাধগুলো পুনরায় আর কখনো সংগঠিত হতে না পারে। এটাই মোটামুটি এখনকার প্রতিক্রিয়া আমার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। মিডিয়ার বন্ধুদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা, কারণ আপনারা গত 1.5 বছরে এই ট্রাইব্যুনালকে যেভাবে সাহায্য করেছেন, যেভাবে ফোকাসড করেছেন, আমাদের বিচারের প্রয়োজনীয়তাগুলো, আমাদের বক্তব্যগুলোকে যেভাবে দুনিয়ার কাছে ছড়িয়ে দিয়েছেন, মিডিয়ার এই সহযোগিতা ছাড়া এই বিচারকে সফল করা অপূর্ণাঙ্গ হতো, সম্ভব হতো না, কঠিন হতো। মিডিয়ার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা অসম্ভব পরিশ্রম করেছেন। রাষ্ট্রের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি আপনাদের ভালোবাসা, দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা এটার প্রমাণ দিয়েছেন। আমি আশা করব আপনারাও আগামীতেও এই একই ধারা অব্যাহত রাখবেন। বাংলাদেশটা আবার সবার হোক, বাংলাদেশে বিচারের পরে এমন একটা পরিবেশ হোক যে অপরাধগুলোর বিচার আজকে এখানে হচ্ছে, এই একই ধরনের অপরাধ বাংলাদেশে আর ফিরে না আসুক। কারণ আমরা আর ওই ধরনের অপরাধকে আর অ্যাফোর্ড করতে পারবো না। আবার গুম হয়ে যাবে, নাই হয়ে যাবে, যখন তখন তাকে ধরে নিয়ে যেয়ে হত্যা করবে, পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ মারবে, এইরকম দিন আমরা আর দেখতে চাই না। সেই কারণে সবাই মিলে আমরা কাজ করেছি। আমরা হ্যাপি আমার টিমমেটদের প্রতি, তদন্ত সংস্থার প্রতি। আমার টিমমেটরা সবাই প্রত্যেকেই তার জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করেছেন। আমি প্রত্যেকের উপর আজকে বলছি, আমি প্রত্যেকের উপরে সন্তুষ্ট। আজকে একটা আনন্দ নিয়েই যাচ্ছি যে যতদিন দায়িত্ব পালন করেছি প্রত্যেককে আমাকে হেল্প করেছেন। আমি আশা করব আগামী যিনি চিফ প্রসিকিউটর আসছেন তিনি একই ধরনের সহযোগিতা পাবেন, তিনিও সফল হবেন। বাংলাদেশ সবাই মিলে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। ব্যক্তিগতভাবে হচ্ছে কে কী অভিযোগ করছে এগুলো আমরা আমলেই নিচ্ছি না। ব্যক্তিগতভাবে ক্ষোভ থেকে কে কী বলছে সে ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আর প্রসিকিউশন টিমের বাকি অংশ রিশাফল হবে কিনা সেটা আসলে সরকার সিদ্ধান্ত নেবেন, বা নতুন প্রসিকিউটর আসার পরে তারা যদি মনে করেন যে এখানে তাদের চেঞ্জ দরকার, তারা সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি ব্যবস্থা গ্রহণ করবেন। এই মুহূর্তে সেটা আমার জানা নেই। এই ধরনের ব্যক্তিগত অভিযোগ না, এটা আমার জানা নেই। ব্যক্তিগতভাবে না, শোনেন, এটা এই যা জাতীয় অভিযোগ আমরা তদন্ত করে দেখেছি, এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা। ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য যদি এই ধরনের কথা বলে, এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ এইখানে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়াতে যা কিছু হয়েছে ট্রান্সপারেন্ট, এবং সেটা আদালতের মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়েছে। সুতরাং আজকে এই মুহূর্তে যদি কেউ অসৎ উদ্দেশ্যে কোনো মিথ্যা অভিযোগ করে, বাংলাদেশের গোটা জনগণ সাক্ষী, মিডিয়া সাক্ষী, আপনারা জানেন যে কী ধরনের ট্রান্সপারেন্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়া অগ্রসর হয়েছে। কারণ দু একজনের ব্যক্তিগত ক্ষোভের থেকে, সে বুঝে হোক না বুঝে হোক, যদি বলে, সেগুলোকে আমরা ধর্তব্যের মধ্যে মনে করি না। আপনাকে সরিয়ে দেওয়াটা আপনি স্বাভাবিক প্রক্রিয়াই মনে করছেন? আমি অস্বাভাবিক কিছু মনে করব না, এই কারণে যে যখনই একটা নির্বাচিত সরকার আসেন, তারা কিন্তু তাদের পছন্দের লোকজনকে ন্যাচারালি রিপ্লেসড হয়। আপনারা জানেন সরকার যখন ক্ষমতায় আসে সব জায়গাতে তো নির্বাচিত সরকারের লোকজন আসবে। এটা অস্বাভাবিক আমি মনে করছি না, এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটাতে অবাক হবার কিছু নেই। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। না, সরকারের থেকে আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে আমরা অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই চলবে। তো সেই ধারণার ভিত্তিতেই আমাদেরকে বলা হয়েছিল, আমরা সেভাবে চলেছি। তারপর গতকালকে উনি আসলে আমাকে ধারণাটা দিয়েছেন যে সরকারের ইচ্ছা যে এখানে নতুন কাউকে রিপ্লেস করার। তখন আমি নিজের থেকে বলেছিলাম যে তাহলে কি আপনারা চাচ্ছেন যে আমি পদত্যাগ করে চলে যাবো? বলছেন না, দরকার নেই। কারণ হচ্ছে যে ন্যাচারাল প্রক্রিয়াতে রিপ্লেসড হবে, আপনার জায়গায় যখন রিপ্লেসড আরেকজন হবে তখন আপনি যাবেন, আননেসেসারি পদত্যাগ করার দরকার নেই। সে কারণে আমি মনে করেছি যে পদত্যাগ করা কোনো যুক্তিযুক্ত নয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া যে একটা সরকার এসে আরেকজনকে আরেক জায়গায় যখন রিপ্লেস করবে, স্বাভাবিকভাবে রিপ্লেসড হয়ে যাবে, পদত্যাগ করার প্রয়োজন নেই। পদত্যাগ করলে এটা ভিন্ন বার্তা যেতে পারতো, সে কারণে আমি এটা সঠিক মনে করি। বিচারের গতি কি বাধাগ্রস্ত হবে, বা আওয়ামী লীগের কেউ কি সুবিধা পাবে মনে হয়? না, আমি তো আগামী টিমের প্রতি আমার শুভকামনা থাকছে। আমি চাইবো বিচার স্বাভাবিক গতিতে যেন অবশ্যই চলে। আমি কেন শঙ্কা প্রকাশ করা, এটা উচিত হবে না আমার জন্য। আমি বাংলাদেশের সকল নাগরিকের মতোই আশাবাদী যে বিচার যেটা চলমান আছে ইনশাআল্লাহ সেটা চলমান থাকবে। দেখুন, এটা আসলে বলার সঠিক হবে না। আমাদের তদন্ত সংস্থা তদন্তগুলো গুছিয়ে এনে রেখেছিলেন, তো যখন এক প্রক্রিয়াগুলো সমাপ্তির দিকে থাকে তো তখন একের পর এক কিন্তু রেডি থাকলে তখন কিন্তু একের পর এক তদন্ত রিপোর্টগুলো আসতে থাকে। এটা অস্বাভাবিক কিছু না, চলমান প্রক্রিয়া। এটা অনেক দিন ধরে তদন্ত পেন্ডিং হয়েছিল, সেগুলোকে তারা ফাইনাল স্টেজে নিয়ে এসে শেষ করেছেন। যখন আপনারা জানেন যে একটা জিনিস যখন কমপ্লিট হয় তখন ওই ফরম্যাটের সূত্র ধরে বাকিগুলো কিন্তু সহজেই সমাপ্ত করা যায়, সেই অর্থে তারা করেছেন। আমি খুব কনফিডেন্ট যে আমার 17 মাসের সময়ে যে বিচারগুলো হয়েছে, যে রায় হয়েছে, যে ডকুমেন্ট আমরা প্রডিউস করেছি, এই ব্যাপারে উচ্চ আদালতে গিয়ে কোনো রকমের এই জিনিসগুলোর ব্যাপারে
কোনো অপ্রমাণ হওয়ার সুযোগ নেই, জাজমেন্ট উল্টে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি প্রথম দিন থেকে যে জিনিসটা বলেছি যে আমরা এমন সব অকাট্য প্রমাণাদি এই আদালতে উপস্থাপন করেছি, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যে কোনো আদালতে গেলে এই অপরাধীদের সাজা নিশ্চিত হবে, সর্বোচ্চ সাজাই নিশ্চিত হবে। সুতরাং এই কোয়ালিটি অফ এভিডেন্স মামলাতে আমরা যা কিছু দিয়েছি, অতীতের ট্রাইব্যুনালের সমস্ত রেকর্ড ঘেটে দেখবেন আমরা যে ধরনের শক্তিশালী প্রমাণ এখানে উপস্থাপন করেছি, এই ধরনের প্রমাণ কখনোই উপস্থাপন করা সম্ভব হয়নি। পিক অ্যান্ড চুজ করেছেন, এরকম অভিযোগ কি আসতে পারে যে কাউকে আনেন না আপনারা, যে তারা কোনো অভিযোগ আমাদের আইনেই পিক অ্যান্ড চুজ করার বিষয় আছে, মানে আইনে বলা হয়েছে, যেমন ধরুন আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি যে বাংলাদেশের সমস্ত পুলিশ বাহিনী গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল। আমরা কিন্তু সমস্ত পুলিশ বাহিনীর বিচার করতে পারবো না। আমরা সুপিরিয়র কমান্ডারদের এবং সবচাইতে যারা নটোরিয়াস ভূমিকায় ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনবো। এটা যদি পিক অ্যান্ড চুজ বলেন, এটা অবশ্যই পিক অ্যান্ড চুজ, এবং আইনে এই ক্ষমতা দেয়া আছে যে চিফ প্রসিকিউটর ডিসাইড করবেন কোন কোন মামলাকে তিনি এই ট্রাইব্যুনালে নিয়ে আসবেন, কোন কোনগুলোকে আনবেন না, কোনোটা দরকার হলে সাধারণ আইনে পাঠিয়ে দিতে পারবেন। সুতরাং মানবতা বিরোধী অপরাধের বিচার দুনিয়ার ইতিহাসে দেখবেন কোথাও গণহারে হাজার হাজার সৈন্যকে শাস্তি দেওয়া হয় না, সেখানে টপ কমান্ডারদের দেওয়া হয় এবং যারা একদম সরাসরি অ্যাট্রোসিটির সাথে ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল তাদেরকে সাজা দেওয়া হয়। আমাদের আইনে এটা বলা আছে। যেমন ধরেন একটা ঘটনায় 5 জন আসামি আছে, 5 জন আসামিকে কিন্তু আমি 5 বার ট্রায়াল করতে পারি। প্রথমে একজনকে আনতে পারি, পরে একজনকে আনতে পারি, পরে একজনকে আনতে পারি, যেটা আমাদের প্রচলিত বিচার ব্যবস্থার ধারণা সম্পূর্ণ উল্টা। সে কারণে অনেকে মনে করেন যে ওকে বিচার করছে, ও তো আসামি হতে পারতো। হ্যাঁ, সে যে আসামি হবে না পরবর্তীতে সেটা কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে মামলা প্রমাণের জন্য আমরা যদি 5 জনের মধ্যে বাকি 4 জনকে সাক্ষী হিসেবে নিয়ে এসে মামলাটা প্রমাণ করি এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে তদন্ত করি, তাহলে কিন্তু কোনো রকমের আইনগত ব্যত্যয় হবে না। সুতরাং আমাদের আইনে এই সুযোগ আছে, এই বিচারের ধারাটাই ভিন্ন। সে কারণে কোনো রকমের পিক অ্যান্ড চুজ বলতে যে অর্থে ব্যবহার করা হয় সে ধরনের কিছু করা হয়নি। আমরা যা কিছু করেছি অ্যাজ পার ল করেছি। না না না, এটা আমি কোনো গ্রুপিং নাই। আমি আপনাদের স্পষ্ট করে বলছি, প্রসিকিউশন অফিসে কোনো গ্রুপিং নেই। আমাদের গ্রুপ ছিল কিভাবে, কাজের ক্ষেত্রে শেখ হাসিনার মামলার জন্য 3 জন প্রসিকিউটরের গ্রুপ, চানখারপুলের জন্য 3 প্রসিকিউটরের গ্রুপ, তারপরে আশুলিয়ার জন্য গ্রুপ। দ্যাট ওয়াজ দ্য গ্রুপ। আমাদের মধ্যে কোনো গ্রুপিং ছিল না। অন্য তাদেরটা তারা। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। না, ইনফ্যাক্ট সেরকম কিছু নাই, আসলে হস্তান্তর তো তেমন কিছু নাই। উনি আসলে তো আমি ন্যাচারালি তাকে ওয়েলকাম করব। পরবর্তীতে কোথায় যাবেন, কি করবেন? আচ্ছা, আমার মূল পরিচয়, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী। সুতরাং আমার জায়গা হচ্ছে আইন পেশা। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমার স্বাভাবিক কর্মজীবনে ফিরে যাব। আমি তো একদিনের জন্য বেকার থাকছি না, কোনো সমস্যা নেই। সমপদের কোনো পদে যাচ্ছেন না না, আপাতত কোনো পদে যাচ্ছি না, আপাতত আমার পুরাতন পেশায় ফিরে যাচ্ছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।